কোথায় অফ স্টাডিজ আছে? এটা কি অফ স্টাডিজ লাগছে? এ উইমেন অ্যান্ড এ চাইল্ড। কোশ্চেন অ্যান্সার করুন। হ্যাঁ তাহলে গতকালকে আপনাকে একটু বলে দিতে লাগে। মডিউল 2 এর একটা শর্ট স্টোরি, এ উইমেন অ্যান্ড এ চাইল্ড, ঠিক আছে? আতিয়া হোসেন হচ্ছে রাইটার, ইন্ডিয়ান উইমেন রাইটার, খুব ভালো স্টোরিটা লিখছেন। প্রথমে ক্যারেক্টারগুলো দেখব, তারপরে স্টোরির সামারি, ঠিক আছে? ক্যারেক্টারের মধ্যে প্রথমে আমরা যাকে পাবো, একটা হচ্ছে আমরা পাবো কী হলো যা ক্যারেক্টারের মধ্যে প্রথমে আমরা যেটা পাবো ওটা হচ্ছে একটা ইসলামিক কাপলকে পাবো, একটা ওয়াইফ আর একটা হাজব্যান্ড, যাদের কোনো চাইল্ড ছিল না বিয়ের পর, ঠিক আছে? ওয়াইফটার সাথে প্রবলেমটা কি, এই গল্পের সেন্ট্রাল প্রবলেম হচ্ছে যে ওয়াইফটা তার নিজের জীবনে একটা চাইল্ড চাইছিল, ঠিক আছে? কিন্তু তার নিজের জীবনে বিয়ে করার অনেক দিন পর পর্যন্ত কোনো চাইল্ড হয়নি। তার জন্য ওয়াইফটা অনেক সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল টর্চার ফেস করতো তার নিজের ফ্যামিলি মেম্বারের কাছে, তার নিজের সোসাইটি মেম্বারের কাছে। এই গল্পটা আমাদের হচ্ছে দেখাবে একটা ইন্ডিয়ান সোসাইটিতে একটা উইমেন তার যদি নিজের জীবনে কোনো সন্তানের জন্ম না দিতে পারে তাহলে সে কতটা মেন্টালি টর্চার ফিল করে, এইটা আমরা দেখাবো। এটা একটা দেখাবো এই গল্পটাতে, আমরা এটা দেখবো যে একটা ওয়াইফের বিয়ের পর মা হবার আকাঙ্ক্ষাটা আমরা এটা গল্পে দেখাবো, ঠিক আছে? আর একটা মায়ের একটা ছেলের প্রতি, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, ওটা দেখবো। আর হচ্ছে দেখবো যে ইসলামিক কালচারের ফেথ কতটা আছে ইন্ডিয়ান সোসাইটিতে, ওটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? ওয়াইফটার হচ্ছে কোনো ছেলে মেয়ে ছিল না, আর হাজব্যান্ডটা অনেকটা রিলিজিয়াস টাইপের ছিল। রিলিজিয়াস মানে ধার্মিক টাইপের। এই গল্পটাতে লেখা আছে যে হাজব্যান্ডটার বডি ওয়াইফের কাছে ছিল, কিন্তু আত্মা বা সোল ওটা কিন্তু আল্লাহর কাছে ছিল, ঠিক আছে? সেন্ট্রাল প্রবলেমটা তো বোঝা গেল না, একটা চাইল্ড চাইছে বাট বিয়ের পর অনেক চেষ্টা করার পরেও চাইল্ড হয়নি, বুঝেছে? বন্ধা যাকে বলে, ওটা হচ্ছে ব্যাপার। তারপরে যেহেতু চাইল্ড হয়নি তার জন্য তার মাদার ইন ল মানে শাশুড়ি মা, মানে ছেলেটার মা, নিজের মা, তো ওয়াইফ তাকে খুবই বাজে কথা বলে মানে মেন্টালি টর্চার করছে, ঠিক আছে? প্রথমেই দেখবো গল্পটার স্টার্টিংয়ে বলছে ম্যারি অ্যাগেন মাই সন, ম্যারি অ্যাগেন, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। সি হ্যাজ ব্রট আস নাথিং বাট ব্যারেন ডেথ, সে আমাদেরকে শুধু বন্ধা মৃত্যু দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনও আছে, এটা লাইন দিয়ে যদি তুলে আসে লোকেটা এক্সপ্লেন করে তা লিখতে পারবি তো। মাদার ইন ল বলতেছিল ওয়াইফটাকে, ঠিক আছে? কারণ হচ্ছে তার কোনো ছেলে ছিল না, ঠিক আছে? তারপরে আমি কিন্তু বলছি এখান থেকে কোশ্চেন কেমনি আসবে ওটাও বলতেছি না, তো ফের পরে বলবি না। তারপরে যাতে ক্যারেক্টারে আমরা দেখতে পাবো ওটা হচ্ছে ওয়াইফকে তো গালাগাল দিচ্ছে, ওর ছেলেকে বলছে, মানে ওকে শোনাই তো বলছে ওয়াইফটাকে। তারপরে ক্যারেক্টার যেটা হচ্ছে ওটা হচ্ছে মাদার। এই মাদারটা কোনটা, একটা হচ্ছে আমরা দেখবো যে ওয়াইফের যেহেতু অনেক দিন ধরে অনেক কিছু চেষ্টা করার পরও তার নিজের জীবনে কোনো সন্তান হয়নি, তাই জন্য সেই সন্তান লাভের আশায়, মানে সন্তান হবে এরম আশায় প্রথমে গল্পটার স্টার্টিংয়ে একটা সিটি হসপিটালে যাচ্ছে। কারণ কি, ওখানে হচ্ছে একটা উইমেন ডক্টর এসছে নতুন। ওয়াইফটা ভাবছে যদি আমি সিটি হসপিটালে চলে যাই তাহলে আমার হয় না হয় বাবু হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা আশা নিয়ে সিটি হসপিটালে যাচ্ছে। তো সিটি হসপিটালে যাবার সময় ট্রেনে করে যাচ্ছিলো, ট্রেনে দেখা হয়েছিল একটা মায়ের সাথে, ঠিক আছে? যে মাদারটা তার নিজের চাইল্ডকে দুধ খাওয়াচ্ছিল, ঠিক আছে? এটা হচ্ছে ওই মাদারটা। আর যার চারটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল, চারটাই ছেলে কিন্তু মৃত, শুধু একটাই মেয়ে বেঁচে আছে। যে মেয়েটাকে ওই ট্রেনে করে মাটা হচ্ছে দুধ খাওয়াচ্ছিল আর ওয়াইফ হচ্ছে ওটা দেখেছিল, ঠিক আছে? মাদারের কিন্তু 4টা সন ছিল আর সব কটা ডাইড হয়েছে। 2টা ফিভারে মারা গেছে, একটা হচ্ছে জন্মানোর সাথে সাথে মারা গেছে 3য় নম্বর ছেলেটা, আর 4র্থ নম্বর ছেলেটা আফিম খেয়ে নিয়েছে বাই মিস্টেকে, তাই জন্য হচ্ছে মারা গেছে। আর মায়ের এখন যেটা সন্তান বলতে একমাত্রই কন্যা সন্তান, যেটা হচ্ছে তার একটা ডটার, যেটা হচ্ছে এখানকার গল্পে হচ্ছে চাইল্ড, বোঝা যাচ্ছে? মানে মায়ের যেটা কন্যাটা বেঁচেছিল ওটা হচ্ছে চাইল্ড, আর ওয়াইফ হচ্ছে এই চাইল্ডটাকেই গল্পের যত গল্পটা আগাবে তত হ্যালুসিনেট করে নিজের চাইল্ড ভেবে, হ্যালুসিনেট মানে নিজের অসুস্থ মাইন্ডে, অসুস্থ বলতে চাইল্ডের কথা চিন্তা করতে করতে না পেয়ে এই চাইল্ডটাকেই ভালোবেসে ফেলবে, ঠিক আছে? আর গল্পটার এমনিনে চাইল্ডটা হচ্ছে মারা যাবে না এটা আমরা জানি না, কারণ শর্ট স্টোরি, ঠিক আছে? বুঝা গেল? আচ্ছা, মাদার যখন ট্রেনে যাচ্ছিলো তখন ওয়াইফকে 2টা ঘটনা বলে মোটিভেট করেছিল। প্রথম ঘটনা যেটা হচ্ছে যে মাদার ওয়াইফকে একটা অ্যামিউল দিবে, তার গ্রামের সবচেয়ে ভালো ফকিরের কাছে থাকা একটা অ্যামিউল দিবে, যেটা দিয়ে হয়তো তার আবারও বাচ্চা হতে পারে। আর দ্বিতীয় একটা ঘটনা মা শেয়ার করেছিল যে সে একটা 50 বছর বয়সের উইমেনকে জানে যে হচ্ছে 50 বছর বয়সে তার একটা বাচ্চাকে জন্ম দিয়েছে। তাই জন্য মাদার ওয়াইফকে বলছে যে তুমি ডিমোটিভেট হয়েও না, কারণ হচ্ছে আল্লাহ যদি চায় তাহলে তোমাকে তোমার কোল ভরিয়ে দেবে, ঠিক আছে? এটা ট্রেন ইনসিডেন্টের ধরুন মাদার বলছিল। আচ্ছা, মাদার আর চাইল্ড দুজনেরই বাড়ি হচ্ছে নবাবগঞ্জ নিয়ার আহমেদ হোসেন ক্লোথ শপ। আহমেদ হোসেন মোহাম্মদ হোসেনের ক্লোথ শপের পাশে, মানে কাপড়ের দোকানের পাশে মা আর ওয়াইফের দুজনেরই বাড়ি, ঠিক আছে? ট্রেনে একটা লাইন হচ্ছে বলেছিল যে ফেট মাস্ট হ্যাভ ব্রট আস টুগেদার, এটা লাইন অনেক ইম্পর্টেন্ট আছে পরীক্ষার বেসিসে, লোকেটা এক্সপ্লেন দিয়ে, তাই জন্য এটা লেখা আছে, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাবো একটা ক্যারেক্টার যেটা হচ্ছে লেডি ডক্টর। লেডি ডক্টরটা হচ্ছে জেনানা হসপিটালের একটা ডাক্তার, যে ডাক্তারটার কাছে
ওয়াইফটা গেছিলো নিজের ট্রিটমেন্ট করাতে, যাতে করে সে একটা সন্তান হবে, এরকম একটা আশা নিয়ে গেছিলো, ঠিক আছে। ওয়াইফ ভিজিটস হার উইথ এ হোপ দ্যাট দ্য লেডি ডক্টর মাইট হেল্প হার টু হ্যাভ এ চাইল্ড, যাতে করে লেডি ডক্টর হয়তো বা তাকে একটা সন্তানের আশা দিতে পারবে, ঠিক আছে। কিন্তু যখন লেডি ডক্টরের কাছে ভিজিট করছে তখন লেডি ডক্টরটাকে দেখছে যে সে খুবই হার্টলেস একটা উইমেন, ঠিক আছে। তো লেডি ডক্টরটা বলছে ইউ ক্যান নট হ্যাভ এ চাইল্ড, আই ক্যান অপারেট ইফ ইউ উইশ বাট আই প্রমিস নাথিং, তোমার কোনো ছেলে মেয়ে নাই, আমি অপারেশন করতে পারি, বাট আমি তোমাকে কোনো কিছু ফলস প্রমিস করছি না, আমি বাস চেষ্টা করবো। এই সমস্ত যে খারাপ নেগেটিভ কথাবার্তা বলছে ডক্টরটা ওয়াইফটাকে, তো ওয়াইফটা একটা মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ছুরি কাছি অপারেশনের ভয় কিন্তু ওয়াইফটা লেডি ডক্টরের কাছে অপারেশন করে নি, ওই টাইমে দিয়ে বাড়ি চলে এসেছিলো। তারপরে একটা আমি ক্যারেক্টার পাবো, ওটা হচ্ছে সুইপার। সুইপারটা কোনটা? তারপরে দেখবো যখন অপারেশন প্রথমবার করার জন্য তো মানা করে দিয়েছিল, বাট কিছুদিন পর আবার গেছিলো অপারেশনের জন্য, ঠিক আছে। এবার অপারেশনের জন্য হসপিটালে 10 দিন অ্যাডমিট ছিল। তো হসপিটালের 10ম দিনে, মানে যে দিনটাই রিলিজ করবে ওয়াইফটা বাড়ি যাবে, ওই দিনে সুইপার ওমেন একটা এসেছিলো। আর সুইপার ওমেন ওয়াইফকে বলছিল যে তুমি যদি একটা নিউ বর্ন বেবির কর্ড যদি খেয়ে নাও তাহলে তোমার হয়তো বাচ্চা হবে। আর সুইপার ওমেনটা 1 টাকার বিনিময়ে তাকে ওই কর্ডটা পরবর্তীকালে অফার করছিল। হলো ক্যারেক্টারগুলো ক্লিয়ার হলো? বুঝালো সবটি ক্যারেক্টার? বুঝাইছে তো? দেন এবার এখান থেকে সবাই ভালো করে দেখবি, কারণ এখানে শর্ট কোশ্চেনও আছে, ব্রডও আছে, মিশিয়ে আছে। যদি প্রথমে এরকম কোশ্চেন আছে যে হাজব্যান্ড আর ওয়াইফ কী কী করছিল তার একটা সন্তান লাভের আশায়, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখবো গল্পটা স্টার্টিংয়ে হাজব্যান্ড আর ওয়াইফ অনেকগুলো পিলগ্রিমেজ মানে অনেকগুলো তীর্থযাত্রায় ভ্রমণ করেছিল। তারা স্যাক্রিফাইড গডস মানে ছাগল বলি দিয়েছিল, ঠিক আছে। অফার চাদর্স অফ ফাইনেস্ট মুসলিম মানে ভালো মসৃণ কাপড়ের চাদর গডকে অফার করেছিল। ড্র্যাগড হারসেলফ ফ্রম শ্রাইন টু শ্রাইন, শ্রাইন মানে হচ্ছে পবিত্র তীর্থ জায়গা। ওয়াইফটা এক জায়গা থেকে অন্য জায়গা প্রত্যেকটা তীর্থস্থানে ড্র্যাগড কাকে বলে? ড্র্যাগড মানে হচ্ছে একদম গাড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায় না, ওটা হচ্ছে ড্র্যাগড। মানে তার কতটা টায়ার্ডনেস, ফার্স্ট্রেশনটা বলতে গিয়ে বলছে যে ওয়াইফটা এতটা ফার্স্ট্রেটেড যে ড্র্যাগড হয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে। তারপরে ড্রেসড অ্যাজ এ ইয়ং ব্রাইড, এমনভাবে কাপড় পরছে যেন মনে হচ্ছে সে একটা নববধূ আছে, কারণ নববধূ ইজ দ্য সিম্বলিজম অফ নিউ লাইফ, ঠিক আছে। বিয়ের পর ইন্ডিয়ান কালচারে ট্র্যাডিশনালি একটা ওয়াইফ মায়ে পরিণত হয়, দ্যাট ইজ ওয়াই ওয়াইফটা নিজেকে হ্যালুসিনেট রাখছে। আমি হয়তো যদি নতুন বউয়ের মতো সাজি মেবি আমার হয়তো একটা বেবি হবে, ঠিক আছে। তারপরে ওয়ার অ্যামিউল্ড মানে তাবিজ, ভালো ভালো তাবিজ পড়ছে, ঠিক আছে। ড্রিঙ্ক হলি ওয়াটার, ইসলামিক কালচারে হলি ওয়াটার অনেক পবিত্র মানা হয়, যে মক্কা মদিনার জল যদি কেউ খায় তাহলে ওটা শুভ মানা হয়। তো ওই অনেক জায়গার হলি ওয়াটারগুলো খেয়েছে, ভাবছে যে এটা খেয়ে যদি আমার একটা বাচ্চা হয়। এগুলো কি দেখাচ্ছে? এগুলো দেখাচ্ছে যে ইসলামিক কালচারের উপর ফেথ, ঠিক আছে। তারপর ওয়াইফরা ভিজিট করেছিল ফকিরের কাছে, পীরজির কাছে, অনেকগুলো সেন্ট টম্ব, অনেকগুলো ভালো ভালো সেন্টে টম্বে গিয়ে ভিজিট করেছিল। শুধু টম্বে ভিজিট করেনি, তারা বিভিন্ন ডক্টরের কাছে ভিজিট করছে, হাকিমের কাছে ভিজিট করছে, বাট স্টিল দে হ্যাভ নো চাইল্ড। কিন্তু তারপরেও এত কিছু করবার পর ওর ওয়াইফটার কোনো কিন্তু চাইল্ড ছিল না। বুঝালো কী কী করছে? এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে, খালি এখানে দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ডু করে এগুলো কমা কমা দিয়ে লিখতে লাগবে সেন্টেন্সে, ঠিক আছে। যদি কোশ্চেন আছে যে কী কী করতেছিল তাহলে এগুলো কমা কমা দিয়ে লিখতে লাগবে, বুঝালো? যেমনি হ্যাঁ 2 মার্কসে যদি বলে যে হাজব্যান্ড আর ওয়াইফ তার নিজের সন্তান পাওয়ার আশা লাগে কী কী করছিল, তারা অনেকগুলো পিলগ্রিমেজ ভিজিট করেছিল, তারা গডকে তারা আল্লাহকে ছাগলের কী যেন বলে বলি দিয়েছিল, তারপরে হচ্ছে তারা ভালো ক্লথস অফার করেছিল, তারপরে তারা একটা তীর্থ জায়গা থেকে অন্য তীর্থ জায়গা গেছিলো, তারপরে হচ্ছে ওয়াইফটা নিজেকে নতুন বউয়ের মতো সাজাইছিল, তারপর ওয়াইফটা তাবিজ করে গেছিল, ওয়াইফটা হলি ওয়াটার ড্রিঙ্ক করেছিল, ওয়াইফটা ইভেন ডক্টর আর হাকিমকেও ভিজিট করছিল, ঠিক আছে। তারপরেও ওয়াইফের কিন্তু কোনো ছেলে মেয়ে হয়নি, ঠিক আছে। বুঝা গেল? এটা 2 মার্কসের কোশ্চেন। নেক্সট এটা লাইন দিয়ে লোকেটা এক্সপ্লেন করে আসতে পারে। ওয়াইফ বলছে আই এম এ সিনার বাট পীরজি ইফ ইউ প্রে ফর মি আল্লাহ উইল নট রিফিউজ ইউ। বলছে ওয়াইফ তারপরে এমনি করে অনেক জায়গায় যাচ্ছে, তো এমনি একটা পীরজির কাছে ভ্রমণ করেছে, ভিজিট করছে, যেখানে বলছে পীরজি আমি তো পাপী মানুষ, আমার কথা তো আল্লাহ শুনে না, তুমি আমার হয়ে যদি প্রে করো মেবি আল্লাহ তোমার কথা শুনে নেবে আর আমাকে আমার পেটটা বা আমাকে একটা মাতৃত্বে ভরিয়ে দিবে। বুঝা গেল? এটা হচ্ছে কে বলছে? ওয়াইফ বলছে। লোকেটা এক্সপ্লেন দিতে পারবি তো? ওয়াইফ বলছে কাকে বলছে? পীরজিকে বলছে, ঠিক আছে। এটা লাইনের এক্সপ্লেনেশন কী হবে? যেহেতু অ্যাজ সি হ্যাড নো চাইল্ড অফ হার ওন দেন দ্য ওয়াইফ সেজ দিস লাইন উইথ এ হোপ যে তার একটা বাবু হবে, ঠিক আছে, এরকম আশা নিয়ে বলছে। এটা লাইন কি রিফ্লেক্ট করছে? এটা লাইন রিফ্লেক্ট করছে যে ওয়াইফের ফেথ গডের প্রতি, এটা লাইন ওটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে। বুঝা গেল? দেন হোয়েন দ্য ওয়াইফ ক্রাইড, যখন ওয়াইফটা হাজব্যান্ডের কাছে কান্নাকাটি করতো যে আমার ছেলে মেয়ে হচ্ছে না, তখন হাজব্যান্ডটা বলতো ও গ্রেট ওয়ান হ্যাভ মার্সি অন মি ফিল মাই এমটি লাইফ, বলতো যে ঈশ্বর আমার জীবনটা যেটা ফাঁকা জীবন তুমি রেখেছো ওটা তুমি সন্তান দিয়ে পূর্ণ করো, ঠিক আছে। এটা হচ্ছে বলছে। বাট স্টিল দে হ্যাভ নো চাইল্ড, কিন্তু এত কিছু করার পরেও কিন্তু তাদের কোনো চাইল্ড ছিল না। এত কিছু হওয়ার পরেও যেহেতু চাইল্ড ছিল না, তাই জন্য মাদার ইন ল তাকে মেন্টালি টর্চার করতো। কি বলে? ম্যারি অ্যাগেন মাই সন, ম্যারি অ্যাগেন, সি হ্যাজ ব্রট আস নাথিং বাট ব্যারেন ডেথ, বিয়ে করে নাও, সে আমাদেরকে বন্ধা মৃত্যু ছাড়া কিছু দেয়নি। এটা কে কাকে বলতো? লোকেটান এক্সপ্লেন দিয়ে আসলে কে বলতো?
মাদার ইন ল কাকে বলতো? না, ছেলেকে বলতো, কিন্তু ওয়াইফকে শুনিয়ে বলতো। ঠিক আছে, এটা দেখাচ্ছে যে ইন্ডিয়ান কালচারে সোসাইটি ক্ল্যাপ করে ওই সমস্ত মহিলাদের, যে সমস্ত মহিলারা বিয়ের পর সন্তানের জন্ম দিতে পারে, বাট ওই সমস্ত মহিলাদের কখনো সম্মান করে না যে সমস্ত মহিলারা তারা নিজের ইন্ডিয়ান কালচারে নিজের ছেলে মেয়ে জন্ম দিতে পারে না। বুঝা যাচ্ছে? এটা লাইন ওটা সিম্বলিজম করছে। ঠিক আছে, তারপরে দেখছি যে ওয়াইফ এবার কি করছে, দ্য ওয়াইফ ওয়ান্টস টু ভিজিট জেনানা হসপিটাল, শহরের সিটি হসপিটালটা কোনটা? জেনানা হসপিটাল। অ্যাজ সি কামস টু নো দেয়ার ইজ এ নিউ লেডি ডক্টর। ওয়াইফ এবার কি করছে, এত কিছু করার পরও যখন হচ্ছে না, তখন শেষবারের জন্য একবার লাস্ট টাইম ডক্টরের কাছে ভিজিট করছে সিটি হসপিটালে। ঠিক আছে, জেনানা হসপিটাল। না, তারপরে যখন হসপিটালের জন্য যায়, তখন ট্রেনে করে যাচ্ছিলো, তখন একটা মাদারকে দেখছিল যে হচ্ছে ব্রেস্ট ফিডিং হার চাইল্ড। এটাই মনে রাখতে লাগবে, আমি দুধ পান করা বলছি না ব্যাপারটা, না তো পরীক্ষায় মনে পড়বে না। ওটা হচ্ছে ব্রেস্ট ফিডিং, মানে একটা মাকে দেখছিল যে মাটা তার নিজের একটা ছোট্ট মেয়েকে দুধ খাওয়াচ্ছিল। ওয়াইফের চোখটা তার অজান্তেই বারবার করে ওই মেয়েটার দিকে চলে যাচ্ছিল, যে মেয়েটা তার মায়ের দুধ পান করছিল। ঠিক আছে, যখন মা এটা দেখলো যে ওয়াইফ তাকে বারবার নোটিস করছে, তখন মা তার নিজের ওড়না দিয়ে, যেটাকে দুপাট্টা বলছে এখানে, ওড়না দিয়ে চাইল্ডের মাথাটা ঢেকে রাখলো। তারপরে তার দুধ খাওয়ানোর পর তার নিজের কুর্তির যেটা বাটনটা আছে ওটা লাগালো, আর একটা স্মাইলি ফেস দিল, যেটা দিয়ে বোঝা যাচ্ছে যে মাটা নিজের বেবিকে তার দুধ পান করিয়ে কতটা স্যাটিসফাইড। তারপরে দুধ খাওয়ানোর পর মাটা বেবিকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখালো। আর তারপরে ওয়াইফটা এটা দেখে, এই যে মায়ের মুখে স্যাটিসফ্যাকশন দেখে, ওয়াইফটা মাকে বলছে ইউ আর ব্লেসড উইথ এ বিউটিফুল চাইল্ড, তুমি খুবই একটা সুন্দর ছেলে মেয়ে পেয়েছো। ঠিক আছে, মেয়ে পেয়েছো। এটা কথা শুনে মা কি বললো, মা বলছে আল্লাহ কি ফার ফ্রম দ্য ইভিল আই। কাকে বলছে? ওয়াইফকে শুনিয়ে বলছে যে আল্লাহ সমস্ত রকম কুনজর থেকে আমার কন্যাটাকে দূরে রাখুক। ঠিক আছে, এটা কি দেখাচ্ছে? মায়ের একটা বিশ্বাস যে ইসলামিক কালচারে কতটা ফেথ আছে ওটা হচ্ছে দেখাচ্ছে। তারপরে বলছে মাসাল্লাহ মে দোজ হু উইশ হার ইভিল নেভার প্রসপার। বলছে যে যে সমস্ত মানুষরা তার খারাপ চায় তার কোনোদিন যেন উন্নতি না হোক, এটা প্রেয়ার চাইছে মা তার মেয়ের জন্য। ঠিক আছে, মাই লিটল রানি ওয়াই ইউ আর অ্যাফ্রেড, নো ওয়ান উইল হার্ট ইউ ওয়াইল আই এম হেয়ার। আমার ছোট্ট রানী, তুমি কেন ভয় পাচ্ছ? তোমাকে কেউ কষ্ট দিবে না, আমি থাকতে তোমাকে কেউ কষ্ট দিবে না। এগুলো বলে মা প্রেয়ার চাইছে। এই লাইনগুলো কেন এখানে লেখা? যদি ব্রড কোশ্চেনে চলে আসে এ উমেন অ্যান্ড এ চাইল্ডে, তুমি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কীরকমভাবে দেখছো, তখন এই লাইনগুলো লিখতে লাগবে। যদি এমনি কোশ্চেন আছে যে এ উমেন অ্যান্ড এ চাইল্ডে ইসলামিক কালচারে ফেথ কতটা তুমি দেখতে পেয়েছো, ওটা লিখো, তাহলে এটা লিখতে লাগবে। ওই জন্য এগুলো লেখা একদম স্পষ্ট ডেডিকেটেড ওয়েতে লেখা। ঠিক আছে, বুঝা যাচ্ছে? দেন তারপরে ওয়েন দ্য চাইল্ড ফল অ্যাসলিপ, ফলস হবে যখন ওই মায়ের ছোট বেবিটা, ফিমেল বেবিটা দুধ খেয়ে যখন ঘুমিয়ে গেল, তখন মা আর ওয়াইফ এবার কনভারসেশনে এঙ্গেজ হচ্ছে। ঠিক আছে, ঘুমানোর পর এবার মা বলছে ওয়াইফকে হাউ মেনি চিলড্রেন হ্যাভ ইউ, তোমার কতগুলো ছেলে মেয়ে আছে? ওয়াইফ বলছে আমার একটাও নাই, আই হ্যাভ নান। তারপরে মা ওয়াইফকে জিজ্ঞেস করছে, বলছে যে পুয়ার সোল ডিড ইউ লস দ্যাম টু, তুমিও কি তার মানে ছেলে মেয়ে হারিয়েছো? লস দ্যাম টু, টু কথাটা এখানে কেন বলছে? টু কথাটা সিম্বলিজম, যেহেতু সেও হারাইছে। যদি বলে যে আর ইউ হ্যাপি, এরকম করে আমরা বলি না আই এম অলসো, এমনি হচ্ছে টু এর মানে। তো মা ওয়াইফকে বলছে তুমি কি কোনো ছেলে মেয়েদের হারিয়েছো? তখন ওয়াইফ বলছে আই নেভার হ্যাড এনি, আমার তো কোনো ছেলে মেয়ে ছিল না। তারপরে হচ্ছে দেখছি মা বলছে আল্লাহস ওয়েজ আর স্ট্রেঞ্জ, আল্লাহর যেটা ডিসিশন ওটা হচ্ছে খুবই অবাক করার মতো। হি সিমস ইউ হ্যাভ গিভেন ইউ ওয়েলথ, সে তোমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, বাট ডিনাইড ইউ দ্য রিচেস্ট অফ অল গিফটস, কিন্তু কি দেয়নি? ডিনাই কি করেছে? দ্য রিচেস্ট অফ অল গিফটস, মানে একটা সন্তানের জন্ম দেয়নি। বুঝা যাচ্ছে? দ্য রিচেস্ট অফ অল গিফটস মানে একটা ছেলে বা মেয়ে কিছু দেয়নি। বুঝা যাচ্ছে? এগুলো কেন লেখা? কারণ এগুলো লেখার মধ্যে ইসলামিক কালচারে যেটা ফেথ, যেটা রাইটার দেখাতে চাইছে ওটা আমরা দেখতে পাচ্ছি। বুঝা? তারপরে বলছে বাট দ্য ওয়াইফ ডাজ নট ফিল স্যাড, ফিল হবে, কিন্তু ওয়াইফ কিন্তু এখানে কোনো দুঃখিত অনুভব করেনি। যেমনি তার মাদার ইন ল মানে শাশুড়ি মা যেরকমভাবে কথাবার্তা বলে টিজ করতো, ওয়াইফ এখানে বুঝতে পারলো যে এই মাটা আমাকে কিন্তু টিজ করছে না, আমাকে ভালো করেই বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড শেয়ার দ্য স্টোরি অফ আর ব্রাদার্স উইডিং, এবং শেয়ার করলো তার ভাইয়ের বিয়ের একটা গল্প। কীরকম ভাইয়ের বিয়ের একটা গল্প? ভাইয়ের বিয়ে যেটা ওয়াইফ আছে, নিউ ব্রাইড ওয়াইফ আছে, ওইখানের বিয়েতে ভাইয়ের বিয়ে রিসেপশনে হবে বা কোথাও হবে বোঝা যাচ্ছে না, বিয়েতে একটা উইমেন বলছে যে নতুন ব্রাইডটাকে দ্য গার্ল ইজ টায়ার্ড অ্যান্ড সি জোকড সি মাস্ট ফিল দ্য ওয়েট উইদিন হার অফ হার নাইট ওল্ড চাইল্ড। ওইখানকার মধ্যে ভাইয়ের বিয়েতে একজন উইমেন কমেন্ট করছে যে মেবি ভাইয়ের যেটা বউটা আছে নিউ ব্রাইডটা, ওই মনে হয় ক্লান্ত হয়ে গেছে, প্রথম রাত তার হাজব্যান্ডের সাথে কাটানোর পর মনে হচ্ছে প্রথম রাতেই তার পেট ভরে উঠেছে, মানে সি ইজ প্রেগনেন্ট না, এরকম করে জোক করছে। ঠিক আছে, এই কথা শুনে মাদার ইন ল ওয়াইফকে কী বলেছিল? হাউ উড ইউ নো হু নেভার ফিল্ড ইট, তুমি এটা কি করে জানবা যে কোনো দিন অনুভবই করনি। মানে মাদার ইন ল তাকে আবারও টিজ করছিল। ঠিক আছে, মানে হার ওন ফ্যামিলি মেম্বার টিজেস হার বাই সেইং আগলি ওয়ার্ডস, যেমনি আমরা এখানে মাদার ইন লকে দেখতে পাচ্ছি। অ্যানাদার উইমেন সেজ, আচ্ছা এটা লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসতে পারে, যেমনি হাউ উড ইউ নো হু নেভার ফেল্ট নাথিং, লোকেট অ্যান্ড এক্সপ্লেন, কে কাকে কখন বলছিল, মানে মাদার ইন ল ওয়াইফকে বলছিল। বুঝা গেল? কারণ তার কোনো ছেলে মেয়ে ছিল না। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি? লোকেট অ্যান্ড এক্সপ্লেন দিয়ে আসলে অ্যানাদার উইমেন সেজ মে দ্য ইভিল আইজ বি ফার
ফ্রম দ্য ব্রাইড অ্যান্ড মে সি ব্লজমড অ্যান্ড ফ্লাওয়ার, মানে সমস্ত রকম কুনজর থেকে ব্রাইডটা দূরে থাকুক আর সে যেন ফুলের মতো ভরে উঠুক। ঠিক আছে, এটাও লোকেটা এক্সপ্লেন দিয়ে আসতে পারে। এটা হচ্ছে একটা উইমেন বলেছিল ওয়াইফকে, ওই বিয়েতেই, ভাইয়ের বিয়েতে গেছিলো কি না, ওই বিয়েতে দুইজন কমেন্ট করছিল। একটা হচ্ছে তার শাশুড়ি মা বলছিল তুমি তো কোনোদিন এটা ফিলই করবে না, কারণ তুমি তো কোনোদিন মা হওনি, তাহলে তুমি এই ওয়েটটা ফিল করতে পারবে না। আর একজন উইমেন কি বলছিল, যেহেতু ওয়াইফের কোনো চিলড্রেন নাই, তার নজরটা যদি তার পেটের দিকে যায় তাহলে তার কোনো ছেলে মেয়ে হবে না। একটা অন্য ওয়াইফ বলছিল, যার নাম আমরা জানি না। বেসিক্যালি এটা স্টোরিতে মজার ব্যাপার হলো আমরা একটাও ক্যারেক্টারের নাম জানি না, যেহেতু এটা শর্ট স্টোরিতে আমরা অনেক কিছুই জানবো না, এটা শর্ট স্টোরি ক্যারেক্টারিস্টিক, তাই না? তারপরে দেখছি এই সমস্ত কথাবার্তা যখন বলছে তখন ওই মাটা ওয়াইফটাকে বাধা দিচ্ছে এটা বলে, ডু নট লুক সো আনহ্যাপি, এতটা তোমাকে দুঃখিত লাগছে কেন? অ্যান্ড দ্য ওয়াইফ আক্স, এরপরে ওয়াইফটা কি বলছে তার উত্তরে, ওয়াই দ্য মাদার থিংস দ্য ওয়াইফ লুজেস হার চাইল্ড, কেন মাটা মনে করছিল যে ওয়াইফ তার ছেলে মেয়ে হারিয়েছে। ঠিক আছে, তখন মাদার অ্যান্সারে কি বলছে, যে কারণ সে তার জীবনে 4টা ছেলে মেয়েদের হারিয়েছিল। প্রথম আর দ্বিতীয় ছেলে মেয়েকে হারিয়েছিল জ্বরের জন্য, তৃতীয় ছেলেকে হারিয়েছিল কারণ তৃতীয় ছেলেটা জন্মানোর সাথে সাথে মারা গেছিলো, আর চতুর্থ যেটা ছেলেকে হারিয়েছিল ওটা হচ্ছে আফিম খেয়ে হারিয়েছিল বাই মিস্টেকে। কীরকম আফিম খাবার গল্পটা, যে ওই টাইমে যে টাইমটাকে আফিম দিত ওই টাইমে একটা স্ট্রাইক চলছিল, ওই মাদারের হাজব্যান্ড প্রিন্টিং প্রেসে কাজ করতেন, কিন্তু স্ট্রাইক চলার দরুন তিনি কিন্তু প্রিন্টিং প্রেসে কাজ করতে যেতেন না, তার জন্য সংসার টানার জন্য মাদারটাকে কাজ করতে হতো। এবার মা যেহেতু কাজ করছে আর একটা ছোট্ট চাইল্ড বারবার তাকে ডিস্টার্ব করবে, তাকে শান্ত রাখার জন্য মা তাকে অল্প অল্প ডোজ করে ওপিয়াম দিত যাতে করে চাইল্ডটা শান্ত থাকে। বাট অ্যাক্সিডেন্টালি কী হয়, একদিন ওপিয়ামের পুরো বাউলটা বা বোতলটা হচ্ছে পাশে রেখে দেয় চাইল্ডের পাশে, আর অ্যাক্সিডেন্টালি চাইল্ডটা অনেকটা ডোজেজ অফ ওপিয়াম খায় আর মারা যায়। ওপিয়াম মানে হচ্ছে আফিম, বোঝা গেছে? এটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, কীভাবে ফোর্থ চাইল্ডটা মারা গেছিলো, হেভি ডোজেজ অফ ওপিয়াম খেয়েছিল বাই মিস্টেক করে, দ্যাট ইজ ওয়াই মারা গেছে। বোঝা গেল ব্যাপারটা? তারপরে মাদার এই 4টা ছেলে মেয়ের মৃত্যু কি বলে নিজেকে কনসোল করেছিল, কনসোল মানে সান্ত্বনা দিয়েছিল। কি বলে কনসোল করেছিল, যে ইট ওয়াজ গডস উইল, হি টুক অ্যাওয়ে হোয়াট হি হ্যাড গিভেন মি, এটা গডের ইচ্ছা, সে কখন আমাকে দিবে কখন আমার কাছ থেকে নিবে, এটা বলে ওয়াইফটা মেনে নিয়েছিল। এটা লাইন ইম্পর্টেন্ট আছে, লোকেট অ্যান্ড এক্সপ্লেন। ইট ওয়াজ গডস উইল, হি টুক অ্যাওয়ে হোয়াট হি হ্যাড গিভেন মি, লোকেট অ্যান্ড এক্সপ্লেন। কে কাকে বলছিল? ওয়াইফ বলেছিল কাকে? মাদার বলেছিল কাকে? ওয়াইফকে, যখন সে তার নিজের 4টা ছেলের মৃত্যুর কথা বলছিল, সে এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিল। এটা লাইন কি রিফ্লেক্ট করছে, যে ওই মাটার আল্লাহর প্রতি কতটা বিশ্বাস আছে, যে আল্লাহ যেটা করবে ওটা ভালো করবে। এটা লাইন আমরা ওটা দেখতে পাচ্ছি, যেটা ইন্ডিয়ান কালচারে আমরা প্রায় মারা করে থাকি। ঠিক আছে, আমাদের একটু জ্বর হয়ে গেলে মারা লিটারালি যে ধর্মেরই থাকুক না কেন একটু গডের কাছে প্রে করে, বুঝা যাচ্ছে? ডক্টর তো সব ঠিক আছে, বাট প্রেয়ার ফার্স্ট, এটা এখানে রাইটার দেখাতে চাইছে। তারপরে দেখলাম মাদার ওয়াইফকে কি বলে সান্ত্বনা দিয়েছিল ট্রেনে, যে মাদার দুটো কথা বলেছিল। একটা হচ্ছে স্টোরি অফ এ 50 ইয়ার্স ওল্ড উইমেন, যে হচ্ছে তার লেট 50s ইয়ারে একটা চাইল্ড জন্ম দিয়েছিল, তাই জন্য তুমি আশা ছিল না, কারণ তুমি এখন অতটা বয়স হয়ে যায়নি যে তুমি আশা ছেড়ে দেবে, এটা বলে সান্ত্বনা দিয়েছিল। আর দ্বিতীয় কি কথা বলেছিল, একটা ফকিরের কথা বলেছিল, তার গ্রামে থাকা যে ফকিরটার তাবিজ অনেক ভালো, অনেক পাওয়ারফুল, সে নিজের ইচ্ছায় মানে মাদার নিজের ইচ্ছায় ওয়াইফকে এই তাবিজটা দিতে চেয়েছিল যাতে করে তার একটা বেবি সন্তানের জন্ম হয়, বুঝা যাচ্ছে? আর তারপরে তারা কথাবার্তার দরুন জানতে পেরেছিল দুজনেরই বাড়ি হচ্ছে নবাবগঞ্জে, একটা কাপড়ের দোকানের পাশে, আহমেদ হোসেন মোহাম্মদ হোসেনের কাপড়ের দোকানের পাশে। ঠিক আছে, এরপরে ট্রেনটা থেমে গেল আর মা ওখান থেকে নেমে গেল, আর তারপরে ওয়াইফটা তার নিজের গন্তব্যস্থলে মানে ডাক্তার দেখাতে যাচ্ছিল, তাই না? তো এবার ডাক্তার দেখাতে চলে গেল কোন হসপিটালে? জেনানা হসপিটালে। ঠিক আছে, এবার যখন ডক্টরের কাছে লেডি ডক্টরের কাছে ভিজিট করেছে তখন ডক্টরকে একটা লাইন আছে, যে ডক্টর ক্রোকড লাইক এ বার্ড অফ ইল ওমেন, মানে একটা ডক্টর এরমভাবে কথা বলছে যেটা একটা নেগেটিভ কথাবার্তা। ক্রকড লাইক এ বার্ড অফ ইল ওমেন, এটা মানে হচ্ছে নেগেটিভিটি, বুঝতে পারছিস? মানে ডক্টর কর্কশ স্বরে কথা বলছে, কাকের গলা যেরকম কর্কশ হয় না ওরমভাবে কর্কশ স্বরে কি বলছে, ইউ ক্যান নট হ্যাভ এ চাইল্ড, আই ক্যান অপারেট ইফ ইউ উইশ বাট আই প্রমিস নাথিং, তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? আমি অপারেশন করতে পারি বাট আমি কোনো কিছু প্রমিস করছি না। আর এই সমস্ত কথাবার্তা শুনে ওয়াইফ খুবই সাইকোলজিক্যালি টর্চার হয়েছে। ঠিক আছে, বাট ইন এ প্যানিক অফ নাইফ, এই যে ছুরি কাচির ভয়, দ্য ওয়াইফ রিফিউজেস টু ডু দ্যাট, মানে অপারেশন করলো না, অ্যান্ড থিংস অ্যাবাউট দ্য হলি অ্যামিউল হুইচ দ্য মাদার ওয়ান্টস টু অফার হার, আর সেই অ্যামিউলটার কথা ভাবতে লাগলো, যে অ্যামিউলটা মাটা তাকে প্রমিস করেছিল যে আমাদের যদি আবারও দেখা হয় তাহলে আমি হচ্ছে দিব। ওই যে লাইনটা আছে না, ফ্রেট মাস্ট হ্যাভ ব্রট আস টুগেদার, এটা কখন বলছিল? এই জায়গাটায় বলছিল, যখন বলেছিল যে অ্যামিউল দেবো তখন হচ্ছে জিজ্ঞেস করেছিল তাহলে তোমার বাড়ি কোথায়। মাটা ওয়াইফকে জিজ্ঞেস করছিল যে তোমার বাড়ি কোথায়, আমি যদি লোকেশন না জানি তোমাকে কিরমভাবে দেবো, তাই না? তখন বলছিল, তারা বললো যে আমার বাড়ি নবাবগঞ্জের কাছে, তখন দুজনের কথাবার্তা বলে জানলো যে দুজনের বাড়ি নবাবগঞ্জের কাছে। তখন লাইনটা বলেছিল, ফ্রেট মাস্ট হ্যাভ ব্রট আস টুগেদার, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এখানকার, লোকেট অ্যান্ড এক্সপ্লেন, বুঝা গেল? কখন বলছিল বুঝতে পারলি? যখন বলে যদি ভাগ্যে থাকি, আমরা তো একই শহরে থাকি, তাহলে মেবি আমরা আবারও দেখা হবো, আমাদের এবার স্ট্রেঞ্জার হয় না, এবার তুমি আমাকে তাবিজ দিবে, আমাদের সাথে ভালো বন্ডিং হবে, বুঝাচ্ছে ওটা লাইনে মানে। আর এটা লাইনের সিগনিফিকেন্স কি, ওই তাবিজটা হচ্ছে আমাদের ইসলামিক কালচারে একটা ফেথ, যেটা মা বিশ্বাস করছে, একই লাইন প্রত্যেকটাতে। ঠিক আছে,
আচ্ছা, এবার যতদিন আনটিল দ্য অ্যামিউল্ট ওয়াজ ব্রড টু হার, যতদিন না তার কাছে তাবিজটা এসেছিল, হার মানে মায়ের কাছে, যতদিন না, এবার কিন্তু হসপিটাল থেকে চলে এসেছে যে ছুরি কাচির ভয়ে অপারেশন করবে না বলে বাড়ি চলে এসেছে, ঠিক আছে। এবার বলছে যে ওয়েট করতে লাগলো, তাবিজটা যতদিন পর্যন্ত না তার হাতে পৌঁছাইছে, তার হাতে বলতে ওয়াইফের হাতে যতক্ষণ না পৌঁছাইছে ততদিন ওয়াইফ একটা সাফোকেটিং ডার্কনেস মানে অন্ধকারের মধ্যে ছিল, একটা নেগেটিভিটির মধ্যে ছিল, একটা ভয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছিল। বাট একটা দিন কি আসলো, মাটা কিন্তু অ্যামিউলটা ওয়াইফকে দিল, আর অ্যামিউলটা হচ্ছে ওয়াইফ পরে নিল, আর একটা হলি ওয়াটার দিয়েছিল যে হলি ওয়াটারটা ড্রিঙ্ক করে নিল। বাট রেজাল্টে কোথায়, কিছুদিন পর ওয়েট করার পরও কোনো কিছু তার মধ্যে চেঞ্জেস আসেনি, মানে অ্যামিউলটা যেটা দিয়েছিল ওটা পরার পরে কোনো রকম চেঞ্জেস আসেনি। সো সি রিটার্ন টু দ্য হসপিটাল ফর অ্যান অপারেশন। এইবার কিন্তু সেকেন্ড টাইম যখন হসপিটালে গেছে তখন কিন্তু ওয়াইফ এবার অপারেশনের জন্য পারমিশন দিয়েছে যে ঠিক আছে, এবার যেহেতু আমি অ্যামিউল দিয়ে আমার রেজাল্ট হলো না, তাহলে এবার আমি না হয় অপারেশনটা করিয়ে দেখি, যদি অপারেশন করেও আমার রেজাল্ট হলো, ঠিক আছে। এইবার দেখছি হসপিটালে ওয়াইফের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। দ্য ওয়াইফ অ্যাডমিটেড ফর 10 days ইন দ্য হসপিটাল। ওয়াইফ হসপিটালে 10 দিনের জন্য অ্যাডমিট ছিল, সারাউন্ডেড বাই দ্য সাউন্ডস অফ মাদারহুড। সেখানে হসপিটালে তো অনেক রকম প্রেগনেন্ট উইমেন থাকে, সারাউন্ডেড বাই দ্য সাউন্ডস অফ মাদারহুড মানে মাতৃত্বের ব্যথায় যে সমস্ত উইমেনরা কান্নাকাটি করছে, মানে প্রেগনেন্ট হয়ে যখন লেবার পেন উঠছে তখন কান্নাকাটি শুনে ওয়াইফটা আরও কষ্ট পাচ্ছে। ওয়াইফটা মনে মনে ভাবছে যে আমি কান্নাকাটি করছি সন্তান হবার আশায়, আর এইখানে এরা কান্নাকাটি করছে সন্তান হবে বলে, বুঝতে পারছি। এটা তাকে আরও সাইকোলজিক্যালি টর্চার করছিল। সি ক্যান হিয়ার দ্য ক্রাইজ অফ এ উইমেন ইন লেবার। সে শুনতে পাচ্ছিল যে এমন উইমেনের ক্রাইজ যারা তার লেবার পেনে কান্নাকাটি করছে। সাউন্ডস অফ বেবিজ ক্রাইং ইন হাঙ্গার। সেই সমস্ত বেবিদের কান্নাকাটি শুনতে পাচ্ছে যারা মায়ের দুধ খাবে বলে কান্নাকাটি করছে। অ্যান্ড হার ড্রাই ব্রেস্ট এক, এবং তার শুকনো স্তন যেটা আছে ওটা তার ব্যথায় আরও মানে ব্যথিত হয়ে যাচ্ছে এই সমস্ত কান্নাকাটি দেখার পর। কেন ওয়াইফও চাইছিল যে তার একটা নিজের চাইল্ড, যে চাইল্ডটা তার স্তনটা তার ব্রেস্টটা পান করবে, ঠিক আছে। তার জন্য এতদিন ওয়েট করার পর তার ব্রেস্টটা যেন শুকিয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড হার এমটি আর্মস ওয়ান টু হাগ এ চাইল্ড অফ হার ওন। এবং তার দুটো হাত চাইছিল যে তার নিজের কোনো একটা চাইল্ড হোক যেটা দিয়ে সে তার নিজের চাইল্ডকে হাগ করতে পারবে, ঠিক আছে। এইটা কেন লেখা আছে, যদি কোশ্চেন আছে যে ওয়াইফ কীভাবে ব্রডে আসতে পারে, ওয়াইফ কীভাবে এই গল্পটাতে টর্চার্ড ফিল করেছে, ঠিক আছে। তখন এই পার্টটা লিখতে লাগবে যে হসপিটালেও টর্চার ফিল করছে, বাড়িতেও টর্চার ফিল করছে, উইডিংয়ে যাচ্ছে তখনও টর্চার ফিল করছে, এই কথাগুলো লিখতে লাগবে, বুঝে গেল ব্যাপারটা। দেন আচ্ছা, হসপিটালে 10 দিনের জন্য যখন ভর্তি ছিল তখন 8ম দিনে তার একটা ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, আর ফ্রেন্ডটা কিন্তু তার চাইল্ডটাকে নিয়ে দেখা করতে আসেনি। ফ্রেন্ডের চাইল্ডটাও একটা মেয়ে চাইল্ড ছিল। এবার ফ্রেন্ডটা 8ম দিনে যখন দেখা করতে আসে তখন বলছে কিছু মনে করিস না, আমি তোর সাথে দেখা করতে আসিনি, কারণ আমার মেয়েটা না অসুস্থ ছিল, তার জন্য আমি আসতে লেট করলাম। তো ওয়াইফটা জিজ্ঞেস করলো তোর মেয়েটা কোথায়, মেয়েটাকে নিয়ে আসিস নি? তখন বলছে নিয়ে এসেছি, কিন্তু তুই তো আমাকে বললি যে জেনানা হসপিটালের ফিমেল ডক্টরটা খুব ভালো, তাই জন্য আমি তার কাছে এক্সামিন করাতে নিয়ে এসেছি আমার বাবুটাকে, যখন এক্সামিন করা হয়ে যাবে তখন আমি তোকে তার সাথে দেখা করাবো। আর এটা বলে ওয়াইফটা সেখান থেকে এক্সিস্ট করে নিল, ঠিক আছে। এইবার যখন 10ম দিন আসলো, যখন ওয়াইফটা বেরোবে হসপিটাল থেকে, তখন তার সাথে একটা সুপারস্টিশিয়াস সুইপার উইম্যানে দেখা হয়েছে। যখন 10 দিন কেটে গেল, এবার ওয়াইফের যত সমস্ত নোংরা ড্রেস আছে বা কোনো কিছু পরিষ্কার করতে হবে, তখন একটা জেনারেলি হয় যে না সুইপার উইম্যান আসে ক্লিন করে, ওরকম ওয়াইফের সামনে হয়েছিল। কিন্তু সুপারস্টিশিয়াস কেন বলছে, যেখানে হসপিটালে ডাক্তার 10 দিন চেষ্টা করে দেখে নিল যে ওয়াইফের আর কোনো ছেলে মেয়ে হতেও পারে নাও হতে পারে, তখন সুইপার উইম্যান তাকে একটা কি অফার করছে, তখন বলছে তুমি যদি একটা নবজাত জন্মের শিশু যদি ওই কর্ডটা খেতে পারো, এমনি র কর, তাহলে তোমার হয়তো একটা চাইল্ড হবে। যেখানে সায়েন্স না বলে দিচ্ছে ওখানে তিনি তাকে এমন জিনিস অফার করছে যেটা দিয়ে তার কোনো রেজাল্ট হবে না, বুঝা যাচ্ছে। তাই জন্য এটা হচ্ছে সুপারস্টিশিয়াস ওমেন। ওয়াইফ হেটেড স্যার, ওয়াইফ কিন্তু সুইপার ওমেনটাকে হেট করতো। দ্য secretive manner with which she comes near and whispered, I can tell you something of interest to you. ওয়াইফটা আরও কি হেড করতে, ওই রকম সিক্রেটিভ কথা বলা, কীরকম কানে কানে গিয়ে বলছে যে আমার কাছে তোমাকে বলার জন্য কিছু সামথিং সিক্রেট আছে, ঠিক আছে। এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, আই ক্যান টেল ইউ সামথিং অফ ইন্টারেস্ট টু ইউ। লোকেট অ্যান্ড এক্সপ্লেন, কে কাকে বলছিল, সুইপার ওমেন ওয়াইফটাকে বলছিল, বোঝা যাচ্ছে। কী বলছিল কানে কানে, যে ডক্টর যদি ফেলিওর হয়ে যায় আমি ফেলিওর হবো না, আমি তোমাকে এমনি একটা কিছু অফার করতে পারবো যেটা খেয়ে তুমি ডেফিনেটলি মাতৃত্বে ভরে উঠবে, বুঝতে পারছি, এটা হচ্ছে বলছিল। তারপরে কি বলছে সুইপার ওমেনটা আরও, সো মেনি কাম হিয়ার লাইক ইউ, তোমার মতো এখানে অনেক কেউ এসছে, হোপিং টু হ্যাভ চিলড্রেন, একটা আশা নিয়ে যে তাদের ছেলে হবে, সো ফিউ হ্যাভ দেম, তার মধ্যে অনেক কারো হয়তো হয় অনেক কারো হয় না। আই ক্যান হেল্প ইউ ইফ দ্য ডক্টর ক্যান নট, আমি তোমাকে হেল্প করতে পারবো যদি ডক্টর হেল্প না করতে পারে। তাই জন্য এখানে সুপারস্টিশিয়াস বলছে, বুঝতে পারছি। যেখানে সায়েন্স না বলে দিচ্ছে ওখানে এই বলছে যে আমি তোমাকে হেল্প করতে পারবো, ঠিক আছে। ওয়াইফ বলছে যে সি ডাজ নট নিড হেল্প হার, মানে সে তার কোনো হেল্প চাইছে না। এবার সুইপার ওমেনটা ওয়াইফকে বলছে, হু নেভার ক্যান টেল, কে বলতে পারে, ইফ ইউ এভার নিড মি, যদি তোমার আমাকে ফিউচারে কোনো দিন প্রয়োজন হয়, ইউ ক্যান সেন্ড ফর মি, তাহলে তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে হেল্প করবো। এটা কে কাকে বলছে, লোকেটা এক্সপ্লেন দিয়ে আসলে সুইপার ওমেনটা বলছে ওয়াইফকে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি, পরীক্ষা যদি শর্ট কোশ্চেন আসে সুইপার ওমেন থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, আমার মন বলছে সুইপার ওমেন থেকে কোশ্চেন আসবে, এটা ভালো করে জায়গাটা পড়তে হবে। এরপরে দেখছি যে 10 দিন পর যখন সুইপার ওমেন কথা বললো, তারপরে ওয়াইফটা কিন্তু বাড়িতে চলে এসছে,
আর দিনের পর দিন অপেক্ষা করছে, কারণ ডাক্তার তো অপারেশন করছে, ডাক্তার তো বলছে অপারেশন করার পর কিছুদিন ট্রাই করো, যদি না হয় তাহলে না হবে, ঠিক আছে। এবার ওয়াইফ কিন্তু অপেক্ষা করছে, বাট কোনো পজিটিভ সাইন আসেনি। এইবার কি করছে হাজব্যান্ডটা, কিন্তু এবার প্রেয়ারে ব্যস্ত আছে, নিজের মেডিটেশনে ব্যস্ত আছে, নিজের তীর্থযাত্রা নিয়ে ব্যস্ত আছে। তার জন্য এগুলো দেখে হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আস্তে আস্তে রাগ হতে স্টার্ট করেছে, ঠিক আছে। এইবার জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অল দ্য লাভ সি স্টোর ফর হার আনবর্ন, যত সমস্ত ভালোবাসা ওয়াইফের মনে ছিল, যেটা সে তার আপকামিং বা সে তার ফিউচারের ছেলে মেয়েদের দিবে, সি ল্যাভিশড অন দ্য চাইল্ড সি হ্যাড সিন অন দ্য ট্রেন, সে ওই চাইল্ডটাকে দিয়ে দিল যে চাইল্ডটাকে সে ট্রেনে দেখেছিল, মানে মায়ের ওই মেয়েটাকে দিয়ে দিল, ঠিক আছে। অ্যান্ড দ্য চাইল্ড বিকাম দ্য অনলি রিজন ফর কন্টিনিউইং হার লাইফ, এবং ওই কন্যা সন্তানটা তার বেঁচে থাকার জন্য একটা কারণ হয়ে গেল। টিল সি হ্যাড এ বেবি অফ হার ওন, যতদিন না তার নিজের বেবি হচ্ছে, কি নিয়ে বাঁচবে, তো ওই ছেলেটাকে ওই মেয়েটাকে নিজের ছেলে মেয়ে ভাবলো, ঠিক আছে। এইবার দেখতে পাচ্ছি যে হসপিটাল থেকে যখন বাড়ি চলে এসছে, তখন তার মনে হয়েছে যে না, সে ওই চাইল্ডটাকে এবার ভালোবেসে ফেলছে, এটা তার মনে হয়েছে। এইবার দেখছি চাইল্ডটা মাঝে মাঝে কিন্তু ওয়াইফের সাথে, তার মায়ের সাথে ওয়াইফের বাড়িতে ভিজিট করতে আসছে। এখানটা একটু গন্ডগোল হচ্ছিল না ব্যাপারটা, কখন আসছে, হসপিটাল থেকে বাড়ি ফিরে আসার পর আসছে, বুঝা গেল, বুঝলি। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর চাইল্ডটা বারবার করে ভিজিট করতে আসে মাঝে মাঝে। তো যখনই চাইল্ডটা ভিজিট করতে আসে, তখন তাকে একটা ডলের মতো কাপড় পরিয়ে সাজাই দিচ্ছে কে, ওই ওয়াইফটা, কারণ ওয়াইফটা অনেক রিচ ছিল। ট্রেনে বলছিল না মাদার যে তুমি অনেক রিচ আছো, বাট ভগবান তোমাকে সবচেয়ে রিচেস্ট অফ অল গিফটস দেয়নি, মানে ওয়াইফের, আমরা মাদারের কনভারসেশন থেকে জানতে পারলাম যে ওয়াইফটা অনেক রিচ আছে। তার জন্য যখনই চাইল্ডটা আসতো, তখন তাকে ভালো করে ড্রেস পরাতো, পুতুলের মতো নতুন নতুন কোনো গিফট অফার করতো, আর যে গিফটটা পেয়ে চাইল্ডটা খুশি পেতো না, ওই খুশিতে ওয়াইফটা নিজের খুশি দেখতো, বুঝতে পারছিস। আর তারপরে হচ্ছে যে ভালো ভালো কোনো কিছু বানাতো, আর ভালো ভালো মিষ্টিও খাওয়াতো। আর হচ্ছে যে তার যে ওয়েটিং ডেজ আছে, তার বেবির যে আপকামিং ওয়েটিং ডেজ আছে, তার ওই চাইল্ডটার, ওর মায়ের চাইল্ডটার ভালোবাসায় সেটা এবার কিন্তু পূর্ণ হয়ে গেল। এবার মানে ওয়াইফটা আর অতটা ব্যথা পাচ্ছে না যে তার ছেলে না, বুঝতে পারি, ছেলে মেয়ে না। এটা কে ভরিয়ে দিল, এটা ভরিয়ে দিল হচ্ছে ওই মায়ের মেয়েটা, ঠিক আছে। ওয়ান ডে দ্য মাদার জোকিংলি সেড, একদিন মা জোকিংলি বলছে, মাটা কোনটা, ওই মেয়েটার মা ওয়াইফকে বলছে, সি ইজ মোর ইয়োর চাইল্ড দ্যান মাইন্ড, লোকেটা এক্সপ্লেন করে আসতে পারে যে আমার থেকে বেশি তোমার নিজের মনে হচ্ছে, ঠিক আছে। সি উইল নট রেস্ট, সে স্থির থাকতে পারছে না, হোয়েন সি ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, যখন সে তোমার থেকে দূরে থাকে। লোকেটা এক্সপ্লেন দিয়ে কে কাকে বলছিল, মাদার ওয়াইফকে বলছিল এই কথাটা। কেন বলছিল, কারণ ওয়াইফটা তার যেটা কন্যা সন্তান আছে ওটাকে খুব ভালোবেসে ফেলছে, তার জন্য এটা দেখে মা কিন্তু অ্যাকচুয়ালি চাইছিল যে সে তার বেবিকে নতুন নতুন জামা কাপড় পরাবে, এক্সপেন্সিভ গিফট দিবে, কিন্তু মা যেহেতু কি বলে যেন অতটা বড় লোক না, অতটা মানে তার সামর্থ্য না, তার জন্য মা দিতে পারতো না। আর যেহেতু ওয়াইফটা এটা পূরণ করে দিত, তাই জন্য মা সত্যি এটা ভালো লাগতো, মন থেকে ভালো লাগতো। মানে এখানে সেলফিশ উইমেন না, মাটা হচ্ছে একজন সেলফলেস উইমেন হিসেবে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবো ওয়ান ডে দ্য চাইল্ড রানস অন আনস্টেডি ফিট, একদিন ওই মেয়েটা আনস্টেডি ফিট মানে টলমল করতে করতে ওই ওয়াইফকে জড়িয়ে ধরে বলছে আম্মা, অ্যান্ড ফ্রম দ্যাট ডে এ সেন্স অফ পজিশন গ্রিউ ইন হার, এই যে এটা দিয়ে লোকেটান এক্সপ্লেন আসতে পারে। ফ্রম দ্যাট ডে এ সেন্স অফ পজিশন গ্রিউ ইন হার, লোকেটান এক্সপ্লেন, কে কাকে কখন বলছিল, কখন বলেছিল, বা কখন থেকে চাইল্ড ওয়াইফের মনে হয়েছিল যে সে তার নিজের একটা পজিশন হয়ে গেছে। যেদিন প্রথমবার মাদারের মেয়েটা টলমল করতে করতে পায়ে গেছিলো ওয়াইফের কাছে, আর হাক করে বলছিল আম্মা, প্রথমবার যখন আম্মা বলছে, তখন থেকে তার মধ্যে একটা সেন্স অফ পজিশন কি হচ্ছে, বুঝতে পারছি। প্রথমে ওটা অ্যাট্রাকশন ছিল, চাইল্ডটার সাথে বারবার দেখা করা, দেন ওটা লাভে কনভার্ট হয়েছে, ঠিক আছে। এইবার কিন্তু ওটা পজিশন বা অবসেশনে পরিণত হচ্ছে, মানে আসক্তি যেটা বলে, যেটা ছাড়া আমি থাকতে পারবো না, এরকম পরিণত হচ্ছে, একটা মানে আমরা চেন দেখতে পাবো, বুঝতে পারছি। সি ফিলস জেলাসি ওয়েন দ্য চাইল্ড ওয়াজ অ্যালং উইথ হার ওন মাদার, এবার কিন্তু ওয়াইফটা জেলাসি ফিল করতে স্টার্ট করছে, যখন চাইল্ডটা নিজের মায়ের কাছে একা একা থাকছে, তখন ওয়াইফটার এগুলো পছন্দ হচ্ছে না। ইন হার ফিভার্ড ইমাজিনেশন মানে অসুস্থ তার কল্পনায়, সি থিংস মানে ওয়াইফ থিংস সি হারসেলফ হার ওন মাদার, মনে করছে যে এবার সে নিজেই হচ্ছে চাইল্ডটার আসল মা, বুঝা যাচ্ছে। প্রথমে অ্যাট্রাকশন ছিল, দেন লাভে কনভার্ট হলো, এবার হচ্ছে অবসেশনে পরিণত হচ্ছে, আসক্তি হয়ে গেছে, বুঝা যাচ্ছে। এবার হচ্ছে হসপিটাল থেকে আসার 2 মাস পর, 2 মাস কেটে গেছে, ঠিক আছে। এতদিনে 2 মাস পর্যন্ত এগুলা ঘটনা। হসপিটাল থেকে আসার আগে তার কি ছিল, অ্যাট্রাকশন ছিল, যখন অ্যামুলটা দিয়েছিল তখন মাঝে মাঝে চাইল্ডটা আসতো, তখন অ্যাট্রাকশন হয়েছিল। এবার হসপিটাল থেকে আসার আরও 2 মাস পর, অপারেশনের পর, বুঝতে পারছিস, এটা গিয়ে হচ্ছে তোর আসক্তিতে পরিণত হয়েছে, বুঝতে পারছে। হসপিটাল যাওয়ার আগে অ্যাট্রাকশন ছিল, যখন তাবিজ দিয়েছিল, আর অপারেশন করেছিল তাবিজ করার পর, বুঝতে পারছিস। তারপর থেকে চাইল্ডটার প্রতি তার অবসেশন হতে লাগলো, বুঝতে পারছে। এবার অপারেশন করার 2 মাস হয়ে গেছে, ঠিক আছে, কোনো কিন্তু পজিটিভ রেজাল্ট আসেনি। তার জন্য ওয়াইফ কিন্তু সুপার ওমেনকে আরেকবার ডেকেছে। ওয়াইফ এবার সুপার ওমেনের সাথে পার্সোনালি ভিজিট করেছে, কারণ সুপার ওমেনটা তাকে কি বলছিল, যে যদি ডক্টর হেল্প না করতে পারে আমি তোমাকে হেল্প করবো, ঠিক আছে। তো সুপার ওমেনটা তাকে বলেছিল যে ইফ সি ইটস দ্য কর্ড অফ এ ফার্স্ট বর্ন বেবি, যদি সে প্রথম বেবির কর্ডটা খেতে পারে, সি উইল হ্যাভ এ চাইল্ড, তাহলে তার একটা
ছেলে মেয়ে হবে বলে এটা সুইপার ওমেনটা আশা করছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুইপার ওমেনটা ওয়াইফকে কি জিনিস সাজেস্ট করেছিল? প্রথম জিনিস কি সাজেস্ট করেছিল? যে যদি সে নিউবর্ন বেবির কর্ডটা খেতে পারে তাহলে তার একটা বাচ্চা হবে। এখানে ইংলিশে মনে রাখতে লাগবে, সি উইল হ্যাভ এ চাইল্ড, কারণ এটা ট্রান্সলেশন একটু কঠিন বলে মনে হতে পারে। অ্যান্ড সি ক্যান গেট ইট, এবং এটা কে তাকে দিবে? এটা সুইপার ওমেনটা দিবে অন্যজনের মতো, যেমনি সে অন্যজনকে দিয়েছে তেমনি যদি ওয়াইফ চায় তাহলে সে ওয়াইফকেও দিতে পারে। ঠিক আছে, প্রথমে তো ওয়াইফ এটাকে রিজেক্ট করলো, কি বলে? গেট আউট মাই সাইট, আমার নজর থেকে দূর হও। ইউ ইল ফেটেড উইচ, তুমি একটা বাজে একটা উইচ, এই সমস্ত বলে ওয়াইফ সুইপার ওমেনকে গালাগাল দিচ্ছে। এটা লাইন অনেক ইম্পর্টেন্ট আছে। গেট আউট অফ মাই সাইট ইউ উইল ইল ফেটেড উইচ, কে কাকে কখন বলছিল? কে কাকে বলছিল? ওয়াইফটা বলছিল সুইপার ওমেনকে, যখন সুইপার ওমেন তাকে অফার করছিল যে তুমি যদি নিউবর্ন বেবির কর্ডটা খাও তাহলে তোমার একটা বাচ্চা হবে। তাহলে প্রথম কথা, এই কথাটা শুনে ওয়াইফ প্রথম রিজেক্ট করলো, আর আউট অফ রেজ মানে রাগে এটা হচ্ছে সুইপার ওমেনকে বলছিল। কারণ প্রথম থেকে আমরা দেখছি ওয়াইফ কিন্তু সুইপার ওমেনকে একটু কোনো ভালোবাসছে না। ঠিক আছে, হাউ এভার আফটার সাম ডেজ, কিছুদিন পর ওয়াইফ ভিজিট সার এগেন, কিছুদিন পর ওয়াইফ কিন্তু তাকে আবার ভিজিট করলো। ঠিক আছে, প্রথমে বললো যে কর্ড খাবা, তখন বললো যে না আমি খেতে পারবো না, তুমি আমার নজর থেকে দূর হও, এই বলে গালাগাল দিয়ে চলে আসলো। বাট কিছুদিন অপেক্ষা করার পর যখন সে তার একটা চাইল্ডের তৃষ্ণায় মরে যাচ্ছে, যে না আমারও একটা বেবি হবে, তখন সে কিন্তু এবার না সহ্য করতে পেরে এবার কিন্তু সুইপার ওমেনটার কাছে গেছে, আর সুইপার ওমেন তাকে 1 টাকার বিনিময়ে ওই নিউবর্ন বেবির কর্ডটা অফার করছে। তখনকার যুগে 1 টাকা ইজ অনেক বড় অ্যামাউন্ট, তাই জন্য এটা কিন্তু অফার করছে, আর ওয়াইফটা কিন্তু খেয়েছে। এটা আমাদেরকে কি দেখাচ্ছে? এটা সিম্বলিজম কি? এটা সিম্বলিজম হচ্ছে যে একটা মায়ের মানে একটা মেয়ের অ্যাকচুয়ালি বিয়ের পর যখন সে মা না হতে পারে, যখন সে অন্যজনের বাচ্চাকে দেখে, তখন তার চাইল্ড পাওয়ার যেটা ডিজায়ার আছে, সে এতটা অন্ধভক্ত হয়ে গেছে যে সে সুপারস্টিশনকেও মানে রিয়েল মনে করছে, যেটা অন্ধবিশ্বাস আছে ওটাকেও সে রিয়েল মনে করছে। বুঝতে পারছিস? মানে এটা বোঝাচ্ছে যে কোনো কিছুর চাহিদা আমাদের জীবনে যদি প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা অন্ধবিশ্বাসকেও মেনে নিই। যেমনি হচ্ছে অ্যাস্ট্রোডক এখনকার যুগে। বুঝতে পারছিস? যদি কাউকে আমাদেরকে পাওয়ার কথা লাগে বা কিছু বলে, অ্যাস্ট্রোডকে গিয়ে কথা বলে, যেটার কোনো সেন্স নেই। বুঝতে পারছি? ওটা হচ্ছে দেখাচ্ছে সুপারস্টিশনকে দেখাচ্ছে। আমাদের চাওয়া পাওয়া যদি ব্লাইন্ডে হয়ে যায়, এতটা আকাঙ্ক্ষা হয়ে যায়, তাহলে আমরা মানে যেটা হবে না ওটাকেও রিয়ালিটি বলে মেনে নেব। বুঝতে পারছি? সেই জন্য আমাদের ডিজায়ারটাকে সবসময় কন্ট্রোল করতে লাগে। বুঝতে পারছি? এটা কিন্তু শেখাচ্ছে গল্পটা। আচ্ছা দেখ, আমি যেটা কথা বলছিলাম, হসপিটাল থেকে আসার আগে কী হয়েছিল? মাদারটা ওয়াইফটাকে একটা অ্যামিউল দিয়েছিল, তখন চাইল্ডটার সাথে ওয়াইফটার একটা অ্যাট্রাকশন ছিল। ঠিক আছে, এবার হসপিটাল থেকে আসার পর কিন্তু বারবার করে ভিজিট করতে কে আসছে? মাটা তার মেয়েটাকে নিয়ে। ঠিক আছে, আর 2 মাস পর হচ্ছে ওই নিউবর্ন চাইল্ডের ইটা খেয়েছিল। এই টাইমটা যখন বারবার ভিজিট করছে মানে 2 মাস পর। বুঝতে পারছিস? এটা হচ্ছে প্রথমবার হসপিটাল যাবার টাইমটা। বুঝা যাচ্ছে? প্রথমবার থেকে 2 মাস পর্যন্ত চাইল্ডটা বারবার ভিজিট করছে, তখন তার মায়ের কি ছিল? অ্যাট্রাকশন ছিল। বুঝা যাচ্ছে? রেগুলার ভিজিট করছে তো অ্যাট্রাকশন হয়ে গেছে যে না এবার আমাকে ভালো লাগছে। বাট 2 মাস পর কি হচ্ছে? আমরা দেখলাম যে ওই কর্ডটা খাইছে। ঠিক আছে, এবার কর্ডটা খাবার কিছুদিন পর কিন্তু চাইল্ডটা এবার আসছে না। বুঝতে পারছিস? চাইল্ডটা কিন্তু অনেকবার আসছে না, মাঝে মাঝে ভিজিট করছে, কিন্তু ততক্ষণ তার অ্যাট্রাকশন হয়ে গেছে। বুঝতে পারছি? অ্যাট্রাকশন, অবসেশন প্রত্যেকটা কিছু হয়ে গেছে। এবার যখন অবসেশন হয়ে গেছে তখন চাইল্ডটা কিন্তু আর আসে না, ওই যে অপারেশনের পর মাঝে মাঝে আসে না। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে ওয়াইফটা অসুস্থ হয়ে গেল। কেন অসুস্থ হয়ে গেল? কারণ হচ্ছে ওই ইটা খেয়েছিল, কর্ডটা, তার জন্য ভমিটিং স্টার্ট হলো। গল্পটাতে বলা আছে যে কর্ডটা খাওয়ার পর ওয়াইফের পেটে এমন ফিল হচ্ছে যে মনে হচ্ছে পেটে একটা জায়েন্ট আছে, দানব আছে, যেটা তার মাতৃত্বের গর্ভ থেকে মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এমন একটা এক্সপিরিয়েন্স রাইটার দেখিয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখছি যে কিছুদিন পর যখন চাইল্ডটা আবারও আসলো ওয়াইফের বাড়িতে, তখন চাইল্ডটা পেলো যে ওয়াইফটা হচ্ছে অসুস্থ হয়ে আছে। আর যেহেতু ওয়াইফটা চাইল্ডটাকে প্রত্যেকবার নতুন নতুন খেলনা আর নতুন নতুন জিনিস দিয়ে অভ্যস্ত ছিল, কিন্তু এইবার যখন ওয়াইফ অসুস্থ ছিল তখন আর কিন্তু নতুন খেলনাও পেলো না আর নতুন কোনো গেমও দিল না। তার জন্য ডিপ্রেশনের জন্য মানে আউট অফ ফ্রাস্ট্রেশন, হতাশ হয়ে কিন্তু চাইল্ডটা কিন্তু তার বাড়িতে চলে গেল। কার বাড়িতে? নিজের বাড়িতে হচ্ছে চলে গেল। ঠিক আছে, এইবার ওই দিনই সন্ধ্যাবেলা চাইল্ডের মাটা চাইল্ডটাকে নিয়ে আবার এসে ওয়াইফের বাড়িতে গেছে, আর জিজ্ঞেস করছে সব কিছু ঠিক আছে, তোমার কি কিছু হয়েছে? আমার চাইল্ডটা যেরকমভাবে হাবভাব করছে মনে হচ্ছে তোমার কিছু হয়েছে। তখন ওয়াইফটা বলছে যে কিছু হয়নি, আমার একটা স্টোমাক প্রবলেম হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি কর্ড খেয়েছি, ওটা বলেনি কর্ড খেয়েছি বা কিছু, বলছে আমার একটা স্টোমাক প্রবলেম হচ্ছে। এটা কথা শুনে ওয়াইফ বলছে যে হ্যাঁ, আজকালকার দিনে কসাইখানার লোকেরা মানে মাংস কাটার দোকানদাররা এমন মাংস কেটে দেয় মনে হচ্ছে সেটা কুকুরের মাংস না মানুষের মাংস, আমরা ধরতেই পারবো না। আর এটা কথা শুনে ওয়াইফটা বলছে যে আমাকে ওই বাটিটা দাও, আমার বমি পাচ্ছে এগুলো শুনে, কারণ সে নিজে হিউম্যান প্লেস খেয়েছে, তাই না? তাই জন্য সে এরকমভাবে ভমিটিং ফিল করছে। এইবার হচ্ছে মাদারটা ওয়াইফকে বলছে যে তুমি কেন একটা হাকিমকে ডেকে নিচ্ছ না, তোমার এত শরীর খারাপ? তো ওয়াইফ বলছে আই হেটেড দেম, আই হেট অল অফ দেম। লোকেটা এক্সপ্লেন, কে কাকে কখন বলছিল, কেন সবাইকে হেট করছে? কারণ এত কিছু করার পর, হাকিম, ডাক্তার, পীর বাবা, আল্লাহর কাছে এত প্রেয়ার করার পর, এত কান্নাকাটি করার পর ওয়াইফের কোনো পজিটিভ রেজাল্ট আসেনি। তার জন্য বলছে আই হেটেড দেম, আই হেটেড অল অফ দেম। ঠিক আছে, কে কাকে কখন বলছিল, লোকেটা এক্সপ্লেন। ঠিক আছে, দেন অ্যাগেন ফর সাম টাইম চাইল্ড স্টেড অ্যাওয়ে ফ্রম হার। আবার কিছু সময়ের জন্য চাইল্ডটা কিন্তু তার থেকে দূরে থাকলো। কখন? বলতে ওই যে অসুস্থ হয়ে গেছিলো তারপরে, ওই দিন যে দিনটা মাটা হচ্ছে ভিজিট করতে এসেছিলো ওয়াইফের বাড়ি থেকে, তারপরেও কিছুদিন পর পর্যন্ত
কিন্তু চাইল্ডটা কিছুদিন আরও দূরে থাকলো, ঠিক আছে। তারপরে কিন্তু এবার ওয়াইফটার এবার পুরোপুরি এবার আসক্তি যেটা আছে ওটা পাগলামিতে পরিণত হচ্ছে। এবার ওয়াইফটা কিন্তু থাকতে পারছে না, তার জন্য একদিন চাইল্ডটাকে ডেকে পাঠাইছে, ঠিক আছে। এবার মা চাইল্ডটাকে নিয়ে এসছে। এবার ওয়াইফ জিজ্ঞেস করছে, চাইল্ডটাকে হাক করেছে যখন অনেকদিন পর পেয়েছে, প্রথমবার টাইটলি হাক করে জিজ্ঞেস করছে যে মাই লিটিল লার্নিং ওয়াই ডিড ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার ছোট্ট ডার্লিং তুমি আমার থেকে কেন দূরে ছিলে। অ্যান্ড হাগড ইট টাইটলি, ইট গ্র্যাস্পড ফর ব্রেথ, এতটা টাইটলি হাক করছে মনে হচ্ছে সে শ্বাস নিতে পারছে না। কে নিতে পারছে না? ছোটো বাচ্চাটা, ঠিক আছে। এবার মা জানাচ্ছে ওয়াইফকে যে সে এতদিন থেকে সে না অ্যাকচুয়ালি ওয়াইফের কাছে আসতে ভয় পাচ্ছে, যেদিন থেকে ওয়াইফটা অসুস্থ হয়ে গেছে সেদিন থেকে অ্যাকচুয়ালি আসতে ভয় পাচ্ছে, ঠিক আছে। তার জন্য সে আমার ছাড়া তোমার কাছে আসছিল না বলে আমাকেই এতদিন পর তোমাকে নিয়ে আসতে হলো। তখন ওয়াইফটা বলছে ফ্রাইটেন মি ননসেন্স, লোকেট অ্যান্ড এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে আমার থেকে ভয় পাবে ননসেন্স, এরকম বলছে কে? এটা দিয়ে লোকেট অ্যান্ড এক্সপ্লেন আসতে পারে যে এটা কে কাকে বলছিল। এটা হচ্ছে ওয়াইফটা হচ্ছে মাকে বলছিল, যখন মা বলছিল যে একা একা চাইল্ডটা তোমার কাছে আসতে চাইছিল না, তোমার থেকে ভয় পাচ্ছে, বুঝে গেল এটা। দেন তারপরে হচ্ছে বলছিল যে ওয়াইফটা বলছিল যে তুমি এতদিন ধরে তাহলে কেন আসোনি আমার কাছে, তোমার না আসার কারণটা কি? ওয়াইফ মাকে জিজ্ঞেস করছে। তখন মাটা কি বলছে, আমার ব্রাদার ইন লয়ের একটা বিয়ে আছে, মানে তার দেওরের বিয়ে আছে, তার জন্য আসতে পারিনি, তার জন্য আমাকে অনেকগুলো প্রিপারেশন করতে হতো, তার জন্য আমি প্রিপারেশন থাকার দরুন আমি আসতে পারিনি, ঠিক আছে। আর আমাকে হয়তো 1 মাস বা 2 মাসের জন্য আমি আমার দেওরের বিয়েতে যাচ্ছি। এটা কে কাকে জানালো? এটা হচ্ছে মা ওয়াইফকে জানালো, হলো। এইবার যখন জানালো তখন এই কথা শোনার পর ওয়াইফ মাকে রিকোয়েস্ট করলো যে সে যেন চাইল্ডটাকে তার কাছে ছেড়ে যায়। বলছে যে কোথায় গেল লাইনটা, দ্য চাইল্ড ইউ স্টে উইথ মি, আরে কোথায় গেল লাইনটা লিখে নিই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, মা ওটা বললো যে তুমি তাহলে 2 মাসের জন্য যাবে, তো তোমার মেয়েটাকে তো আমি ভালো কেয়ার করতে পারি, তুমি তাহলে একটা কাজ করো, তুমি চলে যাও, চাইল্ডটাকে আমাকে দিয়ে দাও, ঠিক আছে। তখন এই কথাটা শুনে মা হাসলো আর হেসে বললো, চাইল্ডটাকে জিজ্ঞেস করছে যে তুমি কার কাছে থাকবে, আমার কাছে থাকবে না তুমি এই মায়ের কাছে থাকবে, বুঝতে পারছিস। এবার কিন্তু জিজ্ঞেস করছে মাটা, নিজের মাটা তার মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কার সাথে থাকবে, 2 মাস আমার সাথে বিয়ে বাড়িতে থাকবে না তুমি এবার হচ্ছে এই মাটার কাছে থাকবে। এইবার এটার পর ঘটনাটা কি হলো, চাইল্ডটা কিন্তু দৌড়ে গিয়ে নিজের মাকে গিয়ে হাক করলো, নিজের যেটা মাদার, চাইল্ডটা ওকে গিয়ে হাক করছে। এবার ওয়াইফ তখন কি বলছে যে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অনেকগুলো খেলনা দিব, কাম টু মি মাই লাভ, আই উইল গিভ ইউ সুইটস অ্যান্ড টয়েস, প্রিটি টয়েস, আমার কাছে এসো, আমি তোমাকে খেলনা দিব, নতুন নতুন আরও ভালো ভালো জিনিস দিব। তখন চাইল্ডটা কী করলো, তার নিজের মায়ের কাছ থেকে সরে গিয়ে আবার ওয়াইফের কাছে গিয়ে হাক করেছে। এরকম চাইল্ডের দুমুখী মনোভাব দেখে চাইল্ডটাকে তার নিজের মা বলছে যে গ্রিডি লিটিল প্রিটেন্ডার। কে কাকে কখন গ্রিডি লিটিল প্রিটেন্ডার বলেছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বলতে হবে যে চাইল্ডটাকে বলছিল কে, মা বলছিল, কারণ চাইল্ডটা প্রথমবার মায়ের কাছে গিয়ে হাক করেছিল, বা দ্বিতীয়বার যখন ওয়াইফ তাকে খেলনা আর মিষ্টি কিছু অফার করতে গেছিলো তখন হচ্ছে ওই ওয়াইফটাকে গিয়ে হাক করছিল, এই জন্য বলছে, ঠিক আছে। দেন তারপরে তারা দুজন, মা আর তার মেয়েটা চলে গেল ওখান থেকে। ওই নাইটটা খুবই সাইলেন্ট ছিল, আর ওই নাইটটাতে এতটা ভয় লাগছে যে মনে হচ্ছে মাটাকে যে আমি এবার ওই মেয়েটাকে ছাড়া বাঁচতে পারবো না, ওই মেয়েটা আমার নিজের আছে, ঠিক আছে। এরকমভাবে এবার পাগলামিতে পরিণত হচ্ছে ব্যাপারটা। এবার তার মাথা কিন্তু হেডেক হচ্ছে, আর কি করছে, সে বারবার তার মাথাটা দেওয়ালের মধ্যে মার দিচ্ছে, ঠিক আছে। আর তারপরে দেখছে যে দরজার পিছনে তার হাজবেন্ডের একটা কুর্তা আছে, ওই কুর্তাটাকে ওয়াইফটা নিজে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ছে ফার্স্ট্রেশনে। তারপরে আমরা এবার গল্পটার জাস্ট এন্ডিং আছে, গল্পটার এন্ডিং হয়ে যাবে। এবার হয়ে গেলো, পেজটা কোথায় অ্যাড করছে, এই যে। এবার দেখছি নেক্সট ডেতে চাইল্ডটা কিন্তু আবারও আসছে, ঠিক আছে। নেক্সট ডেতে চাইল্ড এবার আসছে, কিন্তু মায়ের সাথে আসছে না, চাইল্ড কিন্তু একাই আসছে, ঠিক আছে। এবার মা কি করছিল, চাইল্ডটাকে, মা বলছি ওয়াইফ হচ্ছে চাইল্ডটাকে নতুন ড্রেস পরিয়েছিল, যেন মনে হচ্ছিল সে একটা বৃষ্টির দিনে ঘাসের পাতা যেরকম সতেজ লাগলো ওরকম সতেজ লাগলো। আর একটা তার সাথে একটা এক্সপেন্সিভ একটা গিফট অফার করেছিল, যেটা হচ্ছে একটা টয়, ঠিক আছে। যখন একটা টয় অফার করেছিল তখন খুশিতে চাইল্ডটা মাম্মা বলে চিৎকার করেছিল। তারপরে যখন এত খুশি হয়েছে তখন এবার কি যেন বলে হচ্ছে ওয়াইফটা চাইল্ডটাকে বলছে যে ইয়োর মাদার ক্যান নট গিভ ইউ দিস, তোমার মা তোমাকে এত কিছু দিতে পারে না। হোয়াট ক্যান সি গিভ ইউ, তাহলে সে তোমাকে কি দিতে পারে? নট ইভেন লাভ, ভালোবাসাও দিতে পারে না। নট লাভ লাইক মাইন, আমার ভালোবাসার মতো ভালোবাসাও দিতে পারে না। ইউ আর মাইন, মাই প্রিসিয়াস ওয়ান, মাই প্রিসিয়াস ওন, লোকেট অ্যান্ড এক্সপ্লেন, তুমি শুধু আমার, শুধু আমারই। এটার লাইন কে কখন বলছিল? ওয়াইফ বলছিল চাইল্ডটাকে, যখন সে লাস্টবারের মতো তার কাছে এসেছিল আর তাকে একটা এক্সপেন্সিভ টয় অফার করছিল তখন, বুঝা যাচ্ছে? এইবার হচ্ছে বলছে যে চাইল্ডটা এইবার যখন জড়াই ধরছে কিনা মাটা চাইল্ডটাকে, এবার চাইল্ডটা কিন্তু হাসাহাসি বন্ধ করছে, ঠিক আছে। আর চাইল্ডটা এবার স্ট্রাগল করছে, এতটা টাইটলি হাক করছে যে চাইল্ডটা মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না, ঠিক আছে। এবার চাইল্ডটা কান্নাকাটি করছে, আম্মা আম্মা বলে ওয়াইফের কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, ঠিক আছে। তারপরে ওয়াইফ কি বলছে, আই এম ইয়োর আম্মা, আমি তোমার আম্মা, ডোন্ট রান অ্যাওয়ে ফ্রম মি, আমার কাছ থেকে তুমি দূরে সরে যেও না। সি কট দ্য চাইল্ড অ্যান্ড কাস্ট ইট ইন্টু হার ব্রেস্ট, সে চাইল্ডটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিল। তারপরে হচ্ছে ইট স্ট্রাগল অ্যান্ড হুইম্পার্ড আম্মা আম্মা, এটা আম্মার আম্মা বলে হুইম্পার্ড মানে ফুপিয়ে ফুপিয়ে খাতা, ঠিক আছে। চাইল্ডটার এবার প্রবলেম হচ্ছে, এত জোরে টাইটলি হাত করছে যে চাইল্ডরা শ্বাস নিতে পারছে না, তাই জন্য আম্মা আম্মা বলে কাঁদতে লেগেছে।
তারপরে এই যে লাইনটা আছে, এই যে করে বলছে না, ডোন্ট কল হার, এরকমভাবে বলো না। ইফ সি হিয়ার্স ইউ সি উইল কাম অ্যান্ড টেক ইউ অ্যাওয়ে, যদি সে জানতে পারে তাহলে সে তোমাকে নিয়ে চলে যাবে আমার কাছে, লোকেটা নেক্সট প্লেন, ঠিক আছে, এটা লাইন। তারপরে হচ্ছে সি প্রেসড হার হার্ডার অ্যাগেন্স্ট হার সেলফ টু স্মুদার ইটস ক্রাই, সে তাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরলো যাতে করে তার কান্নাটা বাইরে বের না হয়, ঠিক আছে। এবার আম্মা 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 দ্য চাইল্ড স্ট্রাগেলড ডেসপারেটলি, চাইল্ডটা কিন্তু এবার আরও শক্তভাবে মানে আরও ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছে আম্মা আম্মা বলে, ঠিক আছে। তারপরে দেখছি দ্য ডল ফেল টু দ্য গ্রাউন্ড, চাইল্ডের হাতে যেটা ডলটা মা দিয়েছিল ওটা গ্রাউন্ডে পড়ে গেল। ইটস চাইনা হেড ক্র্যাক ইট অ্যাগেন্স্ট দ্য হার্ড আনকভার ফ্লোর, এটার যেটা হেড ছিল ওটা দেখলাম পুতুলটার বডি থেকে আলাদা হয়ে গেল। তারপরে দেখছি দ্য চাইল্ড স্ট্রাগল সিস্ট, চাইল্ডের যেটা স্ট্রাগলটা ছিল, যেটা ছটপটানি ছিল ওটা বন্ধ হয়ে গেল। সি হেল্ড স্টিল ফ্রম দ্য নাইট, সরি সি হেল্ড স্টিল ফ্রম টাইট, সে আরও চাইল্ডটাকে টাইটলি ধরলো। সেইং ফ্রম সাইড টু সাইড ইউ আর মাইন ইউ আর মাইন, এই বলে চিৎকার করলো যে তুমি শুধু আমার, তুমি শুধু আমার, বুঝতে পারছিস? মানে চাইল্ডটা মেবি এখানে মারা গেল, হেডটা বডি থেকে আলাদা হয়ে গেল না, মেবি মারা গেল, বাট আমরা শিওর না যে মারা গেল না বা চাইল্ডটা হয়তো তার কাছে মেনে গেছিলো, যেহেতু শর্ট স্টোরি আমরা অ্যান্সার কোনো দিনও পাবো না, বুঝতে পারছিস? এটা গল্পটা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যদি জীবনে কোনো কিছুর চাহিদা এতটা থাকে যে চাহিদা যদি পাগলামিতে পরিণত হয় বা ভালোবাসা ভালো, যদি ভালোবাসা খারাপ হয়ে যায় তাহলে সেটা কোনো একটা জিনিসকে কেড়ে নিতে পারে, মানে লাভ ইজ ব্লাইন্ড বলে না কথাটা, তো এমনি মাটা ভালোবাসতে গিয়ে ভুলে গেছিলো, তার লিমিট ক্রস করে গেছিলো, ভালোবাসা কোনটা, কেয়ার কোনটা, অ্যাফেকশন কোনটা, পজিশন কোনটা আর মৃত্যু কোনটা, ভালোবাসতে গিয়ে সেটা ভুলে গেছিলো, ঠিক আছে। এটা হচ্ছে গল্পটার মোটামুটি সামারি হলো, মানে এটা